জয় বাংলা। আমি অমিত কুমার বসু, বাংলা পক্ষ হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভার থেকে এসেছি। আজকে আমরা বাংলা পক্ষ সংগঠনের কিছু সদস্য মিলে মাকলা রঘুনাথপুর বাজার এলাকায় এসেছি শ্রী নিমাই বিশ্বাসের বাড়িতে। নিমাই বিশ্বাস এবং তার ভাইপো মলয় বিশ্বাস আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার কারণ হচ্ছে যে ওনাদের এই চত্বরে একটি ফ্যাক্টরি আছে, বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ঠিক আছে, সম্পূর্ণ বাঙালির একটি কোম্পানি, একটি ফ্যাক্টরি। তো ওনারদের যে ফ্যাক্টরিটি আছে, ওনার ফ্যাক্টরিটির পিছন দিকে একটি একজন বহিরাগত আর কি কিছুটা জমি কিনেছেন বা অনেকটাই জমি কিনেছেন, এবং সেই জমিটা কেনার পরে অনৈতিকভাবে ওনারা মাটি কাটা শুরু করেন। এবং মাটি কাটার পরে সেই মাটিটিকে ফেলেন হচ্ছে বিশ্বাসবাবুদের জমিতে, ফ্যাক্টরির জমিতে। তো তার প্রতিবাদ করায় তখন ওনারা যেটা করেন সেটা হচ্ছে ওনারা বলেন যে ঠিক আছে, মাটি সরিয়ে নেওয়া হবে। এবং যখন মাটি ওরা সরায় তখন দেখা যায় যে বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যে জমি আছে সেই জমির থেকেও মাটি কেটে তারা নিজেদের জমি ভরাট করে, এবং বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের বাউন্ডারির মধ্যে একটা বিশাল বড় একটা কী বলবো, একটা খালের মতো তৈরি বা একটা গর্ত তৈরি করা হয়। এবং সেটা নিয়ে যখন ওনারা প্রতিবাদ করেন তখন এই বহিরাগত নাম হচ্ছে কামাখ্যানারায়ণ সিং এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা মিলে ওনাদেরকে বলেন যে যা করেছি বেশ করেছি, যা পারুন করে নিন, ঠিক আছে। এবং যথারীতি আরও ভয় টয় দেখান ওনাদেরকে। তো তার জন্য ওনারা চিন্তিত হয়ে পড়েন এবং যথেষ্ট সংশয়ের মধ্যে থাকেন যে আলটিমেটলি ওনাদের প্রপার্টির কী হবে। তো তারপর ওনারা বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তো আজকে আমরা ওই জন্য বাংলা পক্ষ উত্তরপাড়া বিধানসভা এবং ডানকুনি বিধানসভার কিছু চণ্ডীতলা বিধানসভার কিছু সদস্য মিলে আজকে ওনাদের বাড়িতে এসেছি, ওনাদের সঙ্গে কথা বলবো। তো নিমাইবাবু আছে এখানে। বলে রাখা দরকার যে বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যিনি মূল মালিক নিমাইচন্দ্র বিশ্বাস, ওনার বয়স প্রায় ৭৭ বছর। সুতরাং বুঝতেই পারছেন তাকে যথেষ্ট বয়স্ক একজন মানুষ, এবং তার উপরে এই অত্যাচার করাটা, এটাতে ওনার পরিবারের লোক মলয়বাবু ওনার ভাইপো হন যথেষ্ট চিন্তিত, এবং নিমাইবাবু নিজেও যথেষ্টভাবে এই বিষয়টা নিয়ে আপনার চিন্তার মধ্যে রয়েছে। তো আজকে নিমাইবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, উনি কিছু কাজে বাইরে আছেন। তো সেই কারণে ওনার প্রতিনিধি হিসাবে মলয়বাবু ওনার ভাইপো আমাদের সঙ্গে কথা বলবেন। তো আমরা মলয়বাবুকে কয়েক সেকেন্ড জেনে নেবো যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল। আপনি খুব বিশদে বলুন প্রথম থেকে, এবং ডেট ওয়াইজ বলুন। গত 26শে জানুয়ারি, সরি ডেটটা দেখে নিন, 16ই জানুয়ারি আমরা হঠাৎ করে দেখতে পাই আমাদের কারখানার পেছনে প্রায় 40 ফুট লম্বা, 10 ফুট চওড়া, মোটামুটি 8 থেকে 9 ফুট ডিপ করে মাটি কেটে নেওয়া। পরবর্তীকালে দেখা যায় যে ওদেরই আমাদের পাশের কারখানা হচ্ছে কামাখ্যানারায়ণ সিং, উনি ওখানে মাটি করছিলেন, মানে ভরাট করছিলেন পেছনে, ওই দিক থেকে ভরাট করে এসছে। তো একদিন দেখা হলো যে সামনাসামনি দেখা হতো, যেটুই জিজ্ঞেস করে যে এই জমিটা ভরাট করছেন, এই জমিটা কিন্তু এখানে কিন্তু আমাদের পাটও কিন্তু আপনি ভরাট করে যাচ্ছেন। তো বলতে উনি বলেন আচ্ছা এখানে আমাদের জমি, ঠিক আছে আমরা দেখে নেব, অসুবিধা হবে না। তো তার দুদিন পরে ওনার ছেলে সামনাসামনি দেখা হতো, ওনার ছেলে হঠাৎ করে বলেন যে এই জমির এই পাটটা আমাদের দিয়ে দিন, যে আমাদের তাহলে জমিটা হয়ে যাবে। যেহেতু বলে যে এটা আমাদের একটা কারখানার পাট, তোমাকে কী করে দেওয়া যেতে পারে, দেখ ব্যাপারটা সেখানেই সীমিত হয়ে যায়, কোনো অসুবিধা নেই। দুদিন পরে, সেদিনকে ছিল শনিবার রবিবার আমাদের কারখানা ছুটি থাকে। আমরা মঙ্গলবারে গিয়ে দেখছি যে এই অবস্থা, এতটা গর্ত করে কেটে নিয়েছে। তারপরে যথারীতি ওনার কাছে যাই, ওনার ফ্যাক্টরি মানে ওনার যে কম্পাউন্ডের মধ্যে ওনার স্টাফ ছিল ওখানে, ওনার সঙ্গে ডাইরেক্ট দেখা হয়। স্টাফকে বললাম যে আমরা এরকম করেছে, এইভাবে করেছে, আপনার মালিককে ফোন ডাকতে হবে। মালিককে ফোন যথারীতি করে মালিক ওখান থেকে বললো আচ্ছা দেখবো কি, এসব কোনো ব্যাপার না, ডাইরেক্ট হুমকির সুরে বললো যে আমরা যা করার করে নিন, আমি মাটি ফেলেছিলাম, মাটি আমি তুলে নিয়েছি। তো আমরা এই দিক থেকে বললাম আপনাকে ওখানে মাটি ফেলতেই বা কে বললো, আর ওইভাবে অনৈতিকভাবে এরকমভাবে গর্তই বা কে করতে বললো? আমার জমির ভেতরে ঢোকার আপনার কোনো অধিকার নেই, আর ওখান থেকে মাটি কেটে নেওয়ারও আপনার কোনো অধিকার নেই। তারপরে যথারীতি আমরা পঞ্চায়েতকে চিঠি করি যে ব্যাপারটা সমাধান করে দেওয়ার জন্য। পঞ্চায়েত কিছুদিন ডেট নেয়, পঞ্চায়েতে ডেট নেওয়ার পরেও কিন্তু উনি আসেননি। পঞ্চায়েতে
আচ্ছা, এই যে এখানে হচ্ছে উনি যে পঞ্চায়েতকে চিঠি করেছেন তার হচ্ছে গত এটা copy। 22 জানুয়ারি। এই হচ্ছে তার কপি, ঠিক আছে। এবং তারপরে পঞ্চায়েত থেকে ওনাদেরকে একটি রিপ্লাই দেওয়া হয়। পঞ্চায়েতের রিপ্লাইয়ের কপি হচ্ছে এই। আপনার থানায় জানিয়েছিল? থানায় জানিয়েছিলাম, থানার এটা কপি। আচ্ছা, উনি থানাতেও জানিয়েছিলাম। থানাতেও জানানো হয়েছিল। হ্যাঁ, থানা তার পরের দিনই থানার কপি হচ্ছে আপনার ভ্যান পাঠায় একজন কোনো আধিকারিক দিয়ে। হুম। তো উনি এসে ঘুরে দেখে গেলেন, বললো না সত্যি তো এর ব্যাপারটা খারাপ হয়েছে। তো আমরা দেখে গেলাম, ওদের ওখানেও ঢুকলো, জানি না ওদের সঙ্গে কী কথা হয়েছে, হয়তো ফোন করে বলেছেন ওনাদের। উনি ওখান থেকে ঘুরে এসে বললেন যে আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওনাকে ডাকার চেষ্টা করছি। কিন্তু আজ পর্যন্ত থানাকে চিঠি করেছিলাম 27 জানুয়ারি 27 জানুয়ারি চিঠি করেছিলাম, কিন্তু এখনো আমি কোনো সুরাহা প্রায় দেখতে 20 পাইনি। দিনের উপরে কেটে গেছে। প্রায় 20 দিনের উপরে প্রায় কেটে গেছে। আমি চাইছি যে ব্যাপারটা যত দ্রুত সম্ভব আমার সমস্যার সমাধানটা হোক। আর পঞ্চায়েত কি বলছেন? পঞ্চায়েত ডেকেছিলেন উনি, ওনারা গেছিলেন পঞ্চায়েত? না উনি ওনার দুটো স্টাফকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে ওর প্রক্সি হিসাবে। আচ্ছা, আমি যে এদের সঙ্গে বসে কি হবে? তাদের সঙ্গে কি কথা বলা? তাদের সঙ্গে কি কথা বলবো? ওরা তো মালিক না, ওরা সাধারণ একজন স্টাফ, দুজন স্টাফকে পাঠিয়েছিলেন। আমাদের বক্তব্য আমার বক্তব্য মালিকের কোনো কাজ আছে ওখানে বেরিয়েছে, মানে ওনারা যে জানেন ওনারা কোনো কথাই বলে? কথা বলেনি। তারপর থেকে পঞ্চায়েত থেকে কোনো রিপ্লাই আসেনি আচ্ছা, যে আগামী দিন কবে কি হবে না হবে জানি না, তারপরে কি হবে। তারপর আপনাদের সঙ্গে যোগাযোগ করি। এই যে আপনার পেছনে যে আপনার ফ্যাক্টরির পেছনে যে জায়গাটা, এটা কি মানে জলা জমি? আমার পেছনেরই যে জায়গাটা, সাইডের জায়গাগুলো না, যেগুলো পেছনের যে জায়গাটা সেটা কিন্তু মানে জলাজমি, ওটা জলাজমি ছিল। ওটা অ্যাকচুয়ালি রেকর্ডটা ছিল ওটা কী বলে ডোবা হিসাবে। আচ্ছা, মানে সেটাকে ওরা বুঝিয়েছে। সেটাকে বুঝুন। এবং এটা নিয়ে আগে কোনো ইয়ে হয়েছিল, মানে মুভমেন্ট হয়েছিল? মানে না, ওটা আমাদের দেখুন, আমাদের কাছেও এসেছিল অফার, আমরা ডোবা বলে আমরা না, আমি বলছি যে ওরা যে ডোবাটাকে বুঝিয়েছে, কারণ দেখুন ডোবা বোঝানো বা জলা জমি বোঝানো হচ্ছে আইনত অপরাধ, ঠিক আছে। তো সেখানে যে জলা জমি বুঝিয়ে যে ওরা কনস্ট্রাকশন উপরে যাই, কোনো কনস্ট্রাকশন করেছো না এখনো বুঝিয়েছি। বুঝিয়েছে, কিন্তু বোঝানোর মানে বোঝানোটা তো অনেক। এই বোঝানোটা যে এর জন্য আমরা সরকারের তরফে কোনো ওদের এগেস্টে কোনো স্টেপ নেওয়া বা অন্য কোনো মাধ্যমে না, ওটা আমাদের তরফ থেকে আমরা করিনি, কারণ আমাদের তো কোনো দরকার নেই। যে প্রশাসনের এসেছিল, ভিডিও থেকে সম্ভবত এসেছিল, আচ্ছা, ওনার সাথে কথা বলে তারপরে ওনার সঙ্গে কী কথা বলেছে জানি না। যেহেতু ওটা আমার কম্পাউন্ডের বাইরে, আমি ভেবেছিলাম যে ওটা আমাদের ওটা কোনো ম্যাটার না। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এক তো হচ্ছে এই কামাখ্যা নারায়ণ সিং এবং তার দলবল, তার ছেলে হচ্ছে তার কৃষ্ণ- ছেলে কৃষ্ণপাল সিং। কৃষ্ণপাল সিং এবং আদার যারা তাদের গুন্ডা বাহিনী আছে, তারা তো অনৈতিকভাবে ওনার বিশ্বাস বাবুদের জমির একটা অংশ দখল করেছে। ওনার জমি থেকে মাটি কেটে তো নিজের জমি আবার ভরাট করেছে। প্রথমে নিজের জমি থেকে মাটি কেটে ওনার জমিতে ফেলেছেন, সেটা নিয়ে প্রতিবাদ করে ওনাদের জমি থেকে মানে নিজেদের মাটি তো সরিয়ে দিয়েছেন, প্লাস ওনাদের নিজের পেছনে আমার গাছপালাও ছিল, গাছপালা সেগুলো কেটে। গাছপালা তো আগেই কেটে দিয়েছে। আচ্ছা, আমি ভাবলাম হয়তো অত না জেনে কেটে দিয়েছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা না জেনে কাটেনি, সেটা ইচ্ছা করে। ইচ্ছে। অথচ আবার কি আমার বিল্ডিং এর উপরে অনৈতিকভাবে অনেক লাইট, সিসিটিভি ক্যামেরা আমার কম্পাউন্ডের উপর আচ্ছা, সিসিটিভিও লাগিয়েছে আপনার সিসিটিভি বাড়িতে? ক্যামেরা, এই তো আমার ছবি আছে, এখন মোবাইলের ছবি আছে। এবার দেখান ছবিগুলো। এই এটা আমার বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে সিসিটিভি লাইট লাগিয়ে রেখেছে এখনো, টিল নাও এখনো এগুলো দেখতে পাবো। এই যে এটা আপনারা দেখুন, সিসিটিভি ক্যামেরাটি লাগানো রয়েছে। সিসিটিভি ক্যামেরাটা কিন্তু বিশ্বাসবাবুদের নয়, বিশ্বাসবাবুরা লাগাননি। এই ক্যামেরাটি বিশ্বাসবাবুদের প্রপার্টির ওপরে লাগানো রয়েছে। এই যে আমি একটু জুম করলাম, বিশ্বাসবাবুদের প্রপার্টির ওপর লাগানো রয়েছে এবং লাগিয়েছে কে না ওই বহিরাগত কামাখ্যা নারায়ণ সিং। তার মানে হিসাব অনুযায়ী কী দেখাচ্ছে যে এক তো উনি বহিরাগত হয়ে আমাদের বাংলার ভূমিপুত্র যারা বাঙালি তাদের জমি বেদখল করেছেন কিছুটা অংশ, তার সাথে হচ্ছে অনৈতিকভাবে ওনাদের জমিতে, বিশ্বাসবাবুদের জমিতে উনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক। কারণ আপনি কখনোই অন্যের ঘরে আপনি কখনো সার্ভেলেন্স করতে পারেন না, তার জন্য তার অনুমতি নেওয়াটা প্রয়োজন। বিনা অনুমতিতে তার প্রপার্টিতে কোনো অনুমতি নিশ্চয়ই নেই, কোনো অনুমতি নেই। বিনা অনুমতি তার ইয়েতে আপনার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। দ্বিতীয় অন্যায় হচ্ছে যে এক তো হচ্ছে গাছবাড়ি,
দ্বিতীয়ত হচ্ছে জলাজমি বোঝানো হয়েছে, জলাজমি বুঝিয়ে সেই জমিকে উনি ব্যবহার করছেন, সেটা আরেকটি আইনত অপরাধ। তো আজকে একজন বহিরাগত দিনের পর দিন এসে আমাদের পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে এই যে অন্যায় কাজগুলো করে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না, এবং ওনারা এই নিয়ে যথেষ্ট বিব্রত এবং যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন, শঙ্কার মধ্যে রয়েছেন। এবং আপনারা তো শুনলেনই, ওনাদেরকে রীতিমতো হুমকি দিয়েছে যে মানে প্রাণে মারার হুমকি না, সেরকম কিছু দেয় না, মানে যা বলেছে দেখে নেবে, দেখে নাও, যা ইচ্ছা করে নিন, যা ইচ্ছা করে নিন। মানে আমরা এই পর্যন্ত বলে এলাম যে সোজা কথায় গুন্ডামি আর কি। গুন্ডামি। আমাদের বিল্ডিং এর উপর ক্যামেরা আছে, আমরা বলে দেবেন। সেটা যখন সরাতে বললেন তখন কি বললো? কোনো হেলদোল নেই। আমরা চেষ্টা করলে আমরা ওখান থেকে করে দিতে পারতাম, কিন্তু না, আমি দেখি প্রশাসন কি ভূমিকা নেয়। আমরা গন্ডগোলে যেতে চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই আমরা ব্যবসা করতে এলাকার মধ্যে সবাই মিলে মিলেমিশে থাকতে, কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আর ওনাদের যে মানসিকতা সেটা আপনারা দেখলেন, শুনলেন। শুধু এটাই নয়, কিন্তু গত বছর খানেক আগে, 1 বছর কি 1.5 বছর আগে, এই নিয়ে কিন্তু আমাদের এলাকার লোকের সঙ্গে প্রচণ্ডভাবে ঝামেলা জড়িয়ে পড়েছিল, প্রচণ্ডভাবে। মানে অনেক ভুল কেসও দিয়েছে বাজারের। এরকম বাজারের একটা আমাদের এখানকার একটা স্থানীয় ছেলেকে গাড়ি থেকে নেমে বেল্ট খুলে মারলো, তার কি রাগা ছিল জানি না, বেল্ট খুলে তাকে মারলো। প্রতিবাদ করায় ওদের কারখানায় গিয়ে এখানকার অনেক ছেলে মানে ঝামেলা একটু করেছিল, তাদের বিরুদ্ধে আবার অন্য মামলা দিয়ে তাদের এখন কোর্ট ঘর করাচ্ছে। ব্যাপারটা হচ্ছে চোরের মায়ের বড় কথা, চোরের ঘর মায়ের গলা বড় কথা। কারণ এখান দেখুন, এখানে যত মোটামুটি দিকের এলাকার লোক, ওরা অত অর্থনীতি করে না, ওরা চায় ঝামেলা ঘটে। এবার একজনকে মারলে তার প্রতিবাদ করার জন্য গিয়েছিল, সিসিটিভি ক্যামেরা দেখিয়ে বলেছে যে আমার কারখানা আক্রমণ করেছে, এই ধরনের অনেক কিছু দিয়েছে। ওটা অন্য ব্যাপার। ব্যাপারটা তার মানে এটা নয় যে আপনাদের সঙ্গে প্রথম না, মানে এদের রেকর্ড রয়েছে যে ডানকুনি থানাতে গেলেও বুঝতে পারবেন, মানে ওদের রেকর্ড আছে এরকম। আচ্ছা, গাজরি করা রেকর্ড আছে। আচ্ছা, তাহলে এরপরে তো আর প্র্যাকটিক্যালি কিছু বলার নেই, কারণ আপনারা নিজেরাই দেখছেন যে মানে যেটা বাংলা পক্ষ বারবার বলে আসে যে বাংলা হচ্ছে আপনার ধর্মশালা হয়ে গেছে, এবং বাংলা যে ধর্মশালা হয়ে গেছে তার একটা জ্বলন্ত নমুনা হচ্ছে আজকে আমার পাশেই বসে আছেন মলয় বিশ্বাস এবং ওনার জেঠু নিমাইচন্দ্র বিশ্বাস। নিজেদের জমিতে ওনারা কোনো কাজ করতে পারছে না, উল্টে বাইরে থেকে লোক এসে বহিরাগতরা এসে ওনাদের জমির ওপর বেদখল করে ওনাদেরকেই শাসাচ্ছে। তো এই মর্মে আমাদের ওনার তরফ থেকে, মানে উনি তো এটা চাইছেন এবং ওনার হয়ে আমরা বাংলা পক্ষ তরফ থেকে প্রশাসনের কাছে, লোকাল যে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, যারা আছেন প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি বা দাবি জানাচ্ছি দাদা, যে এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সুরাহা করা, নয়তো ওনাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বিঘ্নিত হচ্ছে, এবং সেটা কোনো অর্থে কিন্তু সহ্য করা সম্ভব নয়। বহিরাগতদের এই অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে, এর জন্য প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, সমগ্র প্রশাসনকে, এর সঙ্গে জড়িত যা প্রশাসনিক দপ্তর আছে প্রত্যেকে কিন্তু এর বিরুদ্ধে গলা তুলতে হবে, এবং এটা আমরা সোচ্চারে দাবি জানাচ্ছি। তো আপাতত আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা।